বন্ধুরা, ছাদ বাগানের মধ্যে মরিচ গাছ প্রতিস্থাপন করার পর কি তোমরা দেখছো যে তোমাদের মরিচ গাছের পাতাগুলি এই রকম ভাবে ধীরে ধীরে কুঁকড়ে জড়ো হয়ে যেতে আরম্ভ হয়ে যাচ্ছে? তোমরা কি দেখছো যে তোমাদের মরিচ গাছের মধ্যে ফুল আসার পর সেই ফুলগুলি ফোটার আগে কিংবা ফুটে যাওয়ার পরে গাছ থেকে ধীরে ধীরে ঝরে যেতে আরম্ভ করছে? তোমরা কি চাইছো তোমাদের মরিচ গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা ও মরিচ গাছের ফুল ঝরে পড়ার সমস্যাকে চিরতরে গাছ থেকে বিদায় করতে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের একটা মরিচ গাছ থেকে প্রচুর পরিমাণে ফলনকে পেতে? তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখতে হবে, কারণ এই ভিডিওতে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মাত্র 2 টাকা খরচ করে কিভাবে আমরা আমাদের মরিচ গাছের পাতাকে কুঁকড়ে যাওয়ার হাত থেকে আমরা রক্ষা করতে পারবো, কিভাবে আমরা আমাদের মরিচ গাছের মধ্যে ফুল আসার পর সেই ফুলগুলোকে ঝরে পড়ার হাত থেকে বাঁচাবো এবং কিভাবে আমরা আমাদের মরিচ গাছ থেকে প্রচুর পরিমাণে ফলনকে পেতে পারবো। তো চলো আর সময় নষ্ট না করে এবার জেনে নেওয়া যাক যে কি সেই 2 টাকা মূল্যের জিনিস যার প্রয়োগে আমরা আমাদের মরিচ গাছের পাতা কুঁকড়ে যাওয়া এবং ফুল ঝরে পড়াকে আমরা বন্ধ করতে পারবো এবং গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফলনকে পেতে পারবো। তো তাই সকলকেই বলবো ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো এবং যারা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, আমরা একটা মরিচ গাছকে প্রতিস্থাপন করার পর আমরা যে সমস্যাটাকে প্রধানত লক্ষ্য করতে পারি সেটা হলো যখনই আমাদের মরিচ গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হয়ে গাছগুলো ঝাঁকড়া হতে শুরু হয়, তখনই কিন্তু আমরা দেখি মরিচ গাছের পাতা কিন্তু এই রকম সবুজ টান টান থাকার বদলে গাছের পাতাগুলি কিন্তু এই রকম কুঁকড়ে ধীরে ধীরে কিন্তু জড়ো হয়ে যেতে আরম্ভ করে এবং তার ফলে যে সমস্যাটা হয়, গাছের মধ্যে কিন্তু সহজেই ফুল আসতে আমরা লক্ষ্য করতে পারি না। যদিও বা গাছের মধ্যে কিছু ফুল আসে, সেই ফুলগুলি সহজেই কিন্তু গাছ থেকে ফোটার আগে কিংবা ফুটে যাওয়ার পরে কিন্তু ঝরে যেতে আরম্ভ করে। ফলে আমরা মরিচ গাছ প্রতিস্থাপন করলেও সেই মরিচ গাছ থেকে সহজেই আমরা ফুল এবং মরিচকে পেতে পারি না এবং তার ফলে দেখা যায় যে কিছুদিনের মধ্যেই মরিচ গাছগুলি শুকিয়ে মারা যেতে শুরু করে। তো আমরা অনেকেই বিভিন্ন ধরনের পরিচর্যা এবং নানান ধরনের খাবারকে প্রয়োগ করি, কিন্তু তার সত্ত্বেও এই সমস্যার সমাধান আমরা কিন্তু অনেকেই করতে পারি না। তো বন্ধুরা, মরিচ গাছের এই পাতা কুঁকড়ে যাওয়া, গাছের মধ্যে ফুল ঝরে পড়া এবং তার সঙ্গে সঙ্গে গাছ থেকে মরিচ না পাওয়ার যে সমস্যাটা আমরা লক্ষ্য করতে পারি, সেই সমস্যাগুলি হওয়ার কারণ গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণ। আমরা অনেক সময় দেখি এমন কিছু পোকামাকড় গাছের মধ্যে আক্রমণ করে যে পোকামাকড়গুলোকে আমরা গাছের পাতার নিচে লক্ষ্য করতে পারি। আবার অনেক সময় এমন পোকামাকড়ও আক্রমণ করে যে সমস্ত পোকামাকড়গুলিকে আমরা খালি চোখে কিন্তু মরিচ গাছের পাতার মধ্যে লক্ষ্য করতে পারি না, কিন্তু সেক্ষেত্রেও আমরা দেখি গাছের পাতা কুঁকড়ে জড়ো হয়ে যায়, গাছের ফুলগুলি ঝরে পড়তে থাকে এবং গাছের মধ্যে সঠিকভাবে ফলন হয় না। মরিচ গাছের এই সমস্ত সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমাদের যে কাজটাকে মরিচ গাছ প্রতিস্থাপন করার ঠিক 15 দিন পর থেকেই করতে হবে, সেটা হচ্ছে আমাদের মরিচ গাছের মধ্যে একটা কীটনাশককে কিন্তু সময়ে সময়ে আমাদের ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু রাসায়নিক কীটনাশককে গাছের মধ্যে প্রয়োগ করি, কিন্তু তার সত্ত্বেও দেখা যায় যে এই সমস্যার সমাধান আমরা অনেকেই করতে পারি না, বা অনেক সময় দেখা যায় রাসায়নিক কীটনাশক প্রয়োগ করার ফলে মরিচ গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে থাকে। তো আমরা যদি রাসায়নিক কীটনাশকের বদলে মাত্র 2 টাকা খরচ করে আমরা যদি এই জিনিসটাকে আমাদের মরিচ গাছের মধ্যে শুরু থেকেই প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা মরিচ গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা যেমন দূর হবে, তেমন গাছের মধ্যে একটাও ফুল কিন্তু আর ঝরে পড়বে না। প্রত্যেকটা মরিচ গাছ থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফলনকে পেতে পারবো। তো বন্ধুরা, আমার হাতে তোমরা যে জিনিসটাকে দেখছো, এটা হলো পানের পাতা,
যা আমরা যে কোনো পানের দোকান থেকে মাত্র 2 টাকা মূল্যে কিন্তু সংগ্রহ করে নিতে পারি। এবং এই পানের পাতাকে দিয়ে আমরা যদি একটা ঘরোয়া কীটনাশককে তৈরি করে আমরা মরিচ গাছের মধ্যে সময় সময় যদি ব্যবহার করতে পারি, তাহলে মরিচ গাছের মধ্যে থেকে কিন্তু সমস্ত ধরনের পোকামাকড়কে আমরা কিন্তু দূরে রাখতে পারবো এবং আমরা মরিচ গাছ থেকে প্রচুর পরিমাণে ফলনকে পেতে পারবো। কারণ বন্ধুরা, এই পানের পাতার মধ্যে থাকা ঝাঁঝ আমাদের পোকামাকড় কিন্তু একেবারেই সহ্য করতে পারে না। এবং তার সঙ্গে সঙ্গে এই পানের পাতার মধ্যে এমন কিছু উপকরণ আছে যা কিন্তু পোকামাকড়কে বংশ বিস্তার করতে বাধা দেয় এবং তার সঙ্গে সঙ্গে গাছকে কিন্তু প্রোটেক্ট করতে সাহায্য করে এবং তার পাশাপাশি গাছের মধ্যে একটা ইমিউনিটি পাওয়ারকে কিন্তু তৈরি করে। তো এই পানের পাতাকে দিয়ে আমরা কিভাবে এই ঘরোয়া কীটনাশকটাকে তৈরি করব, বা এই ঘরোয়া কীটনাশকটাকে তৈরি করতে এই পানের পাতা ছাড়া আর কোন কোন উপকরণ লাগবে, তো চলো সেটা এবার আমরা দেখে নিই। বন্ধুরা, আমাদের কীটনাশকটাকে তৈরি করার জন্য প্রথম যে জিনিসটা নিতে হবে সেটা হলো পাত্র। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা স্টিলের পাত্রকে ব্যবহার করেছি। তোমরা এখানে মেটালের পাত্রকে কিন্তু ব্যবহার করবে, প্লাস্টিক পাত্র কিন্তু এক্ষেত্রে ব্যবহার করবে না। তার কারণ এই পাত্রের মধ্যে আমাদের যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা ফুটন্ত জল। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে জলটাকে পুরোপুরিভাবে বয়েল করে নিয়েছি। তোমাদের কিন্তু বেশ গরম জলকে এক্ষেত্রে ব্যবহার করতে হবে। তোমরা যতটা পরিমাণে কীটনাশক তৈরি করবে ততটা পরিমাণেই কিন্তু তোমরা এখানে জল ব্যবহার করবে। আমি এখানে 1 লিটার কীটনাশক তৈরি করছি, তাই আমি এখানে কিন্তু 1 লিটার জল নিয়েছি। এবং এই 1 লিটার জলের মধ্যে তোমাদের যে প্রথম উপকরণটাকে দিতে হবে সেটা হলো বন্ধুরা 2টো পানের পাতা। এক্ষেত্রে যদি তোমরা 500 ml কীটনাশক তৈরি করো সেক্ষেত্রে কিন্তু একটা পানের পাতা তোমরা ব্যবহার করবে। যেহেতু আমি 1 লিটার কীটনাশক তৈরি করছি তাই আমি কিন্তু এখানে 2টো পানের পাতাকে ব্যবহার করছি। তো এই 2টো পানের পাতাকে আমাদের যেটা করতে হবে, ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে দিতে হবে। গোটা পানের পাতাকে কখনোই কিন্তু তোমরা ব্যবহার করবে না। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি পানের পাতাগুলোকে কিন্তু টুকরো টুকরো করে ভালো করে কিন্তু কেটে দিচ্ছি। এইভাবে কিন্তু তোমরা টুকরো টুকরো করে পানের পাতাগুলো গরম জলের মধ্যে কিন্তু তোমরা প্রয়োগ করে দেবে। এবং প্রয়োগ করে দেওয়ার পর তোমাদের এই পানের পাতার সাথে সাথে যে দ্বিতীয় উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা একটা মাঝারি সাইজের পেঁয়াজ। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা মাঝারি সাইজের পেঁয়াজকে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই পেঁয়াজ কিন্তু কীটনাশক তৈরি করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। কারণ আমরা সকলেই জানি এই পেঁয়াজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সালফার থাকে, যে সালফার আমাদের গাছ থেকে সমস্ত ধরনের ফাঙ্গাস এবং পোকামাকড়কে দূর করতে সাহায্য করে, গাছের ফুল ঝরাকে রোধ করে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতেও এই সালফার কিন্তু সাহায্য করে। এছাড়া এই পেঁয়াজের মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম এবং বিভিন্ন ধরনের ভিটামিন, যা গাছকে বৃদ্ধি বিকাশ করার ক্ষেত্রে, গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফল আনার ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু সাহায্য করে। তাই আমরা যেটা করব, একটা মাঝারি সাইজের পেঁয়াজকে সংগ্রহ করে নেওয়ার পর আমাদের কিন্তু পেঁয়াজটাকে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবং কেটে নেওয়ার পর এই পান পাতা যে জলের মধ্যে আমরা দিয়েছিলাম সেই জলের মধ্যেই কিন্তু আমাদের এই টুকরো করা পেঁয়াজগুলোকেও কিন্তু দিয়ে দিতে হবে। এবং দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে পেঁয়াজগুলোকে এই গরম জলের মধ্যে আমাদের কিন্তু একটু ডুবিয়ে দিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ দেওয়ার পর এবং পানের পাতা দেওয়ার পর জলের কালারটা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে। এবং এই দুটি উপকরণকে গরম জলের মধ্যে দেওয়ার পর আমাদের যে 3 নম্বর উপকরণটাকে দিতে হবে সেটা হলো বন্ধুরা এটা। আর এই যে জিনিসটাকে এরপর আমার হাতে তোমরা দেখছো এটা হলো হলুদ, যা আমরা রান্নাঘর থেকেই সংগ্রহ করে নিতে পারবো। তো বন্ধুরা, এই হলুদও কিন্তু আমাদের গাছের মধ্যে একটি অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং নানান রকম পোকামাকড়কে দূর করার ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো আমরা 1 লিটার এই কীটনাশক তৈরি করার ক্ষেত্রে আমরা কিন্তু 1 চামচ এই হলুদ গুঁড়োকেও এই গরম জলের মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবো। এবং সম্পূর্ণ এই দ্রবণটাকে ঠান্ডা হওয়ার জন্য এবং এই কীটনাশকটাকে সঠিকভাবে তৈরি হওয়ার জন্য আমরা কিন্তু 4 থেকে 5 ঘন্টা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে কিন্তু এই জিনিসটাকে রেখে দেবো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম কিন্তু 4 ঘন্টা পর। এবং 4 ঘন্টার মধ্যে আমার এই জলটা কিন্তু পুরোপুরি
পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে এবং এই জলটা থেকে একটা সুন্দর কিন্তু ঝাঁঝ নির্গত হচ্ছে। তো তোমরাও কিন্তু দেখবে যখন তোমাদের জলটা ঠান্ডা হয়ে যাচ্ছে তখন সেই জলটা থেকে একটা পানের এবং পেঁয়াজের ঝাঁঝ বেরিয়ে আসছে কিনা। যদি দেখো যে পানের এবং পেঁয়াজের ঝাঁঝ বেরিয়ে আসছে তাহলে কিন্তু তোমরা বুঝবে তোমাদের কিন্তু এই লিকুইড তরল দ্রবণটা তৈরি হয়ে গেছে। তো এই দ্রবণটাকে তৈরি করার পর তোমাদের যে দ্বিতীয় কাজটাকে করতে হবে সেটা হচ্ছে অন্য পাত্রের মধ্যে এই দ্রবণটাকে পুরোপুরিভাবে ছেঁকে নিতে হবে। এবং ছেঁকে নেওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে, তোমরা শুরুতেই একটা পাত্র নেবে এবং একটা কিন্তু ছাঁকনিকে ব্যবহার করবে এবং এই ছাঁকনির ওপরে যে কোনো তোমরা সুতির কাপড়কে কিন্তু ব্যবহার করবে, কারণ এর মধ্যে থাকা হলুদের একটাও কুঁচো যাতে এই দ্রবণের মধ্যে না যেতে পারে সেটা কিন্তু তোমাদের কনফার্ম করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই কাপড়ের টুকরোকে আমি এই ছাঁকনির ওপরে দিয়ে পুরোপুরি দ্রবণটাকে কিন্তু ছেঁকে নিয়েছি। এক্ষেত্রে যেটা হবে, এই যে হলুদের কুঁচোগুলো দেখতে পাচ্ছ কখনোই কিন্তু তোমাদের এই দ্রবণের মধ্যে যাবে না এবং একটা পরিষ্কার লিকুইড দ্রবণ কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কীটনাশক তৈরি করার জন্য লিকুইড দ্রবণটাকে কিন্তু ছেঁকে নিয়েছি। এরপর এই দ্রবণটার সঙ্গে আমাদের যে ঘরোয়া জিনিসটাকে মেশাতে হবে এটা হলো বন্ধুরা এটা। আর এই যে জিনিসটা এরপর তোমরা আমার হাতে দেখছো এটা হলো বেকিং সোডা, যা আমরা খাবার সোডা হিসেবে ব্যবহার করে থাকি। তো এই বেকিং সোডা বা খাবার সোডাকে কিন্তু আমরা বাড়ি থেকে 2 গ্রাম সংগ্রহ করে নেব এবং নিয়ে কিন্তু আমরা এই 1 লিটার দ্রবণের মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবো। এবং এই খাবার সোডাকে প্রয়োগ করার পর আমাদের যে 2 নম্বর উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এই ডেটল। তো আমরা যেটা করব, এই ডেটলকে আমরা কিন্তু এই 1 লিটার দ্রবণের জন্য আমরা কিন্তু 2.5 ml ব্যবহার করে দেবো, মানে পুরোপুরি 1 চামচ এই ডেটলকে কিন্তু ব্যবহার করে দেবো। তো বন্ধুরা এই ডেটলও কিন্তু আমাদের গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড়, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ধরনের অপকারী পানিকে কিন্তু দূর করতে সক্ষম। এবং এই সব উপকরণকে মিশিয়ে আমরা কিন্তু আবার দ্রবণটাকে সুন্দরভাবে গুলে নেব। তোমরা দেখতে পাচ্ছ এরপর কিন্তু আমি একটা সুন্দর ঘরোয়া শক্তিশালী কীটনাশককে কিন্তু তৈরি করে ফেলেছি। কিন্তু বন্ধুরা এই কীটনাশকটি যেহেতু একটি ঘরোয়া কীটনাশক, তাই এই কীটনাশকটাকে আমাদের মরিচ গাছের মধ্যে প্রয়োগ করার ক্ষেত্রে বিশেষ কয়েকটি নিয়ম এবং সতর্কতাকে কিন্তু আমাদের অবশ্যই মেনে চলতে হবে। তো প্রথম যে বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো এই কীটনাশকটা থেকে যদি আমরা সঠিক বেনিফিট পেতে চাই তাহলে কিন্তু এই কীটনাশকটাকে আমাদের প্রত্যেক 7 থেকে 8 দিন অন্তর অন্তর আমাদের মরিচ গাছের পাতার মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে। তার সঙ্গে সঙ্গে যে দ্বিতীয় বিষয়টাকে মাথায় রাখতে হবে সেটা হলো এই কীটনাশকটাকে কিন্তু আমাদের কখনোই সকালবেলা বা রোদের সময় ব্যবহার করা চলবে না। এবং এর পাশাপাশি সর্বশেষ যে 3 নম্বর বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো এই কীটনাশকটাকে তৈরি করার পর আমরা কিন্তু কখনোই স্টোর করে রাখতে পারবো না। কিন্তু বন্ধুরা আমরা এই কীটনাশকটাকে ব্যবহার করার আগে যে কাজটাকে করব সেটা হলো বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার মরিচ গাছের ডগার পাতাগুলো ধীরে ধীরে কুঁকড়ে জড়ো হয়ে যেতে আরম্ভ হয়েছে। এই পাতাগুলোর মধ্যে আমরা যতই কীটনাশক প্রয়োগ করি না কেন এই পাতাগুলো কিন্তু আমাদের আর রিকভার হবে না। তাই আমাদের যেটা করতে হবে, কীটনাশককে প্রয়োগ করার আগে আমাদের এই ডগাটাকে কিন্তু এইভাবে পিঞ্চ করে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এইভাবে যদি আমরা ডগাটাকে পিঞ্চিং করে দিতে পারি তাহলে এই যে দেখতে পাচ্ছ নতুন নতুন শাখা পোশাকাগুলো বৃদ্ধি হচ্ছে, এই শাখা পোশাকাগুলো কিন্তু দ্রুত বৃদ্ধি হবে এবং গাছও কিন্তু আমাদের দ্রুত ঝোপালো হয়ে উঠবে। ফলে আমরা যে বেনিফিটটাকে পাবো সেটা হচ্ছে আমরা একটা গাছ থেকে যখন অধিক পরিমাণে ডালপালা পাবো তখন কিন্তু সেই গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসতেও কিন্তু শুরু করবে। এবং তারপর গিয়ে আমরা যদি কীটনাশককে ব্যবহার করি গাছের মধ্যে আর আমাদের কিন্তু কোনো ধরনের পোকামাকড় আক্রমণ করতে পারবে না। আমাদের এই কীটনাশককে ব্যবহার করার পাশাপাশি আমাদের যে বিষয়টাকে মাথায় রাখতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের নজর রাখতে হবে আমাদের মরিচ গাছের মাটি সবসময় যাতে সঠিকভাবে ময়েশ্চার থাকে, কখনো যাতে আমাদের মরিচ গাছের মাটি
একেবারে শুকিয়ে খটখটে না হয়ে যেতে পারে বা একেবারে ভিজে চপচপে না থাকতে পারে। এই দুটো ক্ষেত্রেই আমরা কিন্তু গাছের পাতা কুঁকড়ে যাওয়া, গাছের মধ্যে ফুল এলে সেই ফুল ঝরে পড়া এবং গাছের মধ্যে মরিচ না আসার সমস্যাকে আমরা কিন্তু কখনোই দূর করতে পারবো না। তো তাই আজ এই ভিডিওটাকে এখানে আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটাকে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।